আপনাকে সারা জীবন ৫০০,০০০ বছর মনে রাখবে যদি আপনি জনগণের জন্য ভালো কিছু করে দেন। দেশের শিল্প ও বাণিজ্য খাতের এক উজ্জ্বল নক্ষত্র যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। তিনি কেবল একজন সফল ব্যবসায়ী ছিলেন না, বরং ছিলেন লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী এক মহান উদ্যোক্তা ও স্বপ্নসারথী। ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে এক বুক স্বপ্ন নিয়ে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন নুরুল ইসলাম বাবুল। দীর্ঘ পথ চলায় সাহসী এই উদ্যোক্তা গড়ে তোলেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক, দৈনিক যুগান্তর, যমুনা টিভি, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, আবাসন সহ ৪১টি প্রতিষ্ঠান। তার এই শিল্প সাম্রাজ্য দেশের অর্থনীতিকে করেছে স্বাবলম্বী এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি করেছে উজ্জ্বল। এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের রণাঙ্গনের এই যোদ্ধা বিশ্বাস করতেন মানুষকে একদিন নিজের অর্জিত সব সম্পদ ফেলে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তবে দেশ ও জাতির জন্য ভালো কিছু করে যেতে পারলে মৃত্যুর পরও মানুষের মাঝে ১০০০ বছর বেঁচে থাকা সম্ভব। আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি খালি হাতে। এই পৃথিবীতে এসে আপনি আমি বহু সম্পদের মালিক হয়েছি। আমি বিশ্বাস করি যে আমার যখন জন্ম হয়েছে মৃত্যু আবার হবে। আপনি আমি এই সম্পদ রেখে যেতে হবে খালি হাতে। আপনাকে সারা জীবন ৫০০,০০০ বছর মনে রাখবে যদি আপনি জনগণের জন্য ভালো কিছু করে দেন। তাই বলি, যতদিন বেঁচে আছেন বা বেঁচে থাকি, আসুন সবাই মিলে এই দেশের জন্য কিছু করি। দেশের প্রতি গভীর ভালোবাসা ও প্রতিশ্রুতি থেকেই তিনি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। এসব উদ্যোগ সফল করতে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কিন্তু কখনো ঋণ খেলাপি ছিলেন না। এমনকি মৃত্যুকালেও তিনি ১ টাকা খেলাপি ঋণ রেখে যাননি। কোনোদিন বিদেশে কোনো টাকা পাচার করেননি। এসব সাফল্য যমুনা পরিবারকে সমাজে সুপ্রতিষ্ঠিত করেছে। দেশের উন্নয়ন শুধু সরকারের একা দায়িত্ব নয়, আমার আপনার সবার দায়িত্ব। নুরুল ইসলাম বাবুল কখনো সাহস হারাতেন না। যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রতিকূলতা জয় করা ছিল তার নেশা। যেভাবে তিনি নিজেকে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তা দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। উনি আমাদের বলতেন যে তুমি আগামীকাল কেমন থাকবা সেটা নির্ভর করবে আজকের উপরে। আগামীকাল তুমি যদি ভালো থাকতে চাও তাহলে আজকের দিনটা তোমাকে কাজে লাগাতে হবে। উনি বলতেন যেই খবরের প্রতি মানুষের আস্থা নাই, যে খবর মানুষ পড়ে না, বিশ্বাস করে না, সে খবর তুমি লিখো না, লাভ নাই। ওই খবরের কাগজ, ওই টেলিভিশন কেউ দেখবে না। যদি সাংবাদিকতা করতেই হয় তো সাহসের সঙ্গে করো। সাহস না থাকলে, শখ না হলে এ পেশা আসার দরকার নেই। গণমাধ্যমে ওনার যে সাহস, অবদান, এটা কে পারবে? এরকম একটা যমুনা টেলিভিশন, এরকম যুগান্তর কে দাঁড় করাতে পারবে? দেখেন, ওই সাহসের পরে কিন্তু চলছে কিন্তু দুইটা মিডিয়া। উনি এই যুগান্তরের জন্য, এই যমুনা টেলিভিশনের জন্য ওই সাহসের সঙ্গে সবার বিরুদ্ধে, সকল অপশক্তির বিরুদ্ধে নিউজ করার কারণে ওনার অনেক ক্ষতি হয়েছে, আর্থিকভাবে ক্ষতি হয়েছে, ওনার অনেকভাবে হেনস্থা হতে হয়েছে, কিন্তু উনি কিন্তু ন্যূনতম পিছপা হন। স্থানীয় ও বৈশ্বিক উভয় বাজারে যমুনা গ্রুপের পণ্যের সুনাম রয়েছে। জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, ইতালি থেকে প্রযুক্তি ও যন্ত্রাংশ আমদানির মাধ্যমে বৈশ্বিক বাজারে সেরা কোয়ালিটির পণ্য উৎপাদন করে টেক্সটাইলের নতুন বিশ্ব গড়ে তুলেছে যমুনা গ্রুপ। উৎপাদন শিল্প থেকে শুরু করে মিডিয়া খাত, বৈচিত্র্যময় ব্যবসায়িক ক্ষেত্র যমুনা গ্রুপ। আর যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর দেশের আপামর জনগণের মুখপাত্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। যত টাকা পয়সা সম্পদ সব কেন জানি দেশে ইনভেস্ট করতো। কখনো আমাদেরকে বলতো যে টাকা পয়সা বিদেশে পাঠাবো কেন, এদেশে ইন্ডাস্ট্রি হবে, এদেশের লোকের এমপ্লয়মেন্ট হবে, আমার ছেলেরা চাকরি করবে, আমার ছেলেরা বড় ব্যবসায়ী হবে। এবং ওনার ছেলেমেয়েদের উনি তাই করছেন। বিদেশ থেকে লেখাপড়া করেছেন, সবাই সজ্জন ব্যক্তি, কিন্তু কাউকে উনি বিদেশে রাখেন নাই। আশ্চর্য একটা মানুষ। এর গুণ তো আসলে একটা না, আর একটা দেখেছি সাহস। যেমন আমাদের সময় আমরা যদি কোনো ভালো রিপোর্ট করতাম তো আমাদের চেয়ারম্যান সাহেব, ওনার কাছে অভিযোগ আসতো যে এইটা একটু বন্ধ করেন, এইটা একটু উঠাই দিতে বলেন। তো উনি ডাকতো
ডেকেই বলতো যে এটা তুমি লিখছো? জি। ভালো করে লেখো, আর যদি কিছু বলে তখন আমার কথা বলবা, যা বলার আমি বলবো। মানে এইরকম ঘটনা এখন রেয়ার বাংলাদেশে। এটা ওনার সাহসের প্রশংসা করলাম। একটা মানুষ এত অল্প সময়ের মধ্যে এত বিরাট কীর্তি কী করে স্থাপন করে গেছেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার। এবং এমন এক সাম্রাজ্য যার একটি টাকাও বিদেশে পাচার হয়নি, যা করেছেন, যা অর্জন করেছেন দেশে নিয়োগ করেছেন, দেশেই প্রয়োগ করেছেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এবং দৈনিক যুগান্তরের মতো এত সম্মানিত একটা পত্রিকা এবং যমুনা টিভির মতো একটা বিপ্লবী টেলিভিশন তিনি প্রতিষ্ঠা করে গেছেন। এইসব বিবেচনা আমার কাছে মনে হয় যে এটা একটা অসাধারণ ঘটনা, এটা ব্যতিক্রম একটি বিষয়। আবার তিনি যখন গণমাধ্যম প্রতিষ্ঠা করতে গেলেন, হাত দিলেন, যখন যুগান্তর এবং যমুনায় তৈরি করার কাজে হাত দিলেন, আমার মনে হয় তার মাথার মধ্যে ছিল সেই আবুল ফজলের বিখ্যাত উক্তি যে 21 মানে মাথা নত না করা। আবুল ফজলের এই উক্তিটা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জীবনে সত্য হয়েছিল। তিনি গণমাধ্যম করেছিলেন কোনো ইহলৌকিক তরক্কি লাভের জন্য না, জাতি এবং দেশের স্বার্থ, দেশের অগ্রগতি, দেশের উন্নয়ন, এগুলোকে এই লক্ষ্যগুলোকে সামনে রেখে। এবং এই কাজ করতে গিয়ে তিনি কারো কাছে মাথা নত করেননি কখনো। শির উঁচু করে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে তিনি এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করিয়ে গেছেন। তার একটা খুব গুরুত্বপূর্ণ সংলাপ আছে যে যুগান্তর বা যমুনা, আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। এই যে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এইরকম সৎসাহস, এইরকম পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গিওয়ালা মানুষ আমাদের সমাজে খুব বেশি নেই। নুরুল ইসলাম বাবুল দেশের বেকার তরুণদের কথা চিন্তা করেই একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়েছেন। তার দীর্ঘ পথ চলার সঙ্গী জানালেন কতটা শ্রম আর ঘামের বিনিময়ে আজ যমুনা গ্রুপ দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তিনি একটা মানুষ ছিলেন, একটা মাথা নিয়ে। ওই একটা মাথা নিয়ে তিনি একটার পর একটা ফ্যাক্টরিগুলো করে গেছেন। মানুষ কর্ম করতে পারে না, কোনো জায়গায় তাদের চাকরি বাকরি কিচ্ছু নেই, তারা যাতে কিছু চাকরি করে পরিবার চালাতে পারে সেই চিন্তাগুলি তিনি নিয়ন্ত্রণে আনার জন্য তিনি কলকারখানাগুলো গড়তে লাগলেন একটার পর একটা। যমুনা ফিউচার পার্ক নামে একটা পার্ক, শপিং মল, অনেক কষ্ট করে এটা যখন সৃষ্টি করছিল, ঠিক লোকজন, মানুষরা তাকে উৎসাহ থেকে তারা ভেবেছে যে তার কি মাথা খারাপ হয়ে গেছে, এমন একটা জায়গায় উনি একটা শপিং মল করতেছে, তার টাকাগুলো মাটিতে চলে যাবে, এখানে দোকানগুলো কেউ কিনবে না, এখানে কেউ আসবে না, কেউ মার্কেটিং করবে না। তাই এমন একটা জায়গার ভিতরে উনি কি করতেছে, উনি কি পাগল হয়ে গেল? কিন্তু উনি পাগল হয় নাই। উনি বুঝতে পেরেছিলেন যে আমি যদি একটা শপিং মল করি এখানে, তাহলে এই জায়গাটা ডেভেলপটা কীরকমভাবে বিশ্বের মাঝে ডেভেলপ হয়ে যাবে উনি সেটা ভেবেছিলেন, যার কারণে উনি এই শপিং মল করেছিলেন। আপনারা জানেন এই শপিং মল এখন বিশ্বের মাঝে কত নাম করেছে। বাইরের থেকে লোকজন আসলে আগে এই শপিং মল দেখতে আসে। আমাদের যমুনা গ্রুপ, যমুনা টেলিভিশন, যুগান্তর পত্রিকা, আমাদের যতগুলো মিল ফ্যাক্টরি আছে প্রত্যেকে কিন্তু বাবু সাহেবকে মনে রেখেই তারা কাজ করে যাচ্ছে। আমাদের সাথে যারা আছে, আমরা যারা একই পরিবারে আছি, প্রত্যেকে কিন্তু কষ্ট করে যাচ্ছে কিছু দেওয়ার জন্য, সাকসেস করার জন্য, সম্পদ টিকে রাখার জন্য, ভবিষ্যতে যাতে এখান থেকে যাতে তারা করে যেতে পারে। এই যমুনা গ্রুপ যাতে যমুনা গ্রুপ থাকে, আরও বেশি যমুনা গ্রুপ যাতে আরও বেশি বাড়ে, আরও কলকারখানা বাড়ে, আরও ডেভেলপ হয়, এগুলো ওরা সবাই সচেতন। এরা প্রত্যেকে সচেতন বলেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব, এটা আমি আশা করি। আল্লাহ তো আমাদের সাথে আছেনই, তার সত্ত্বেও আমরা চেষ্টা প্রত্যেকেই করতেছি। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, যমুনা গ্রুপ পিছাবে না। যমুনা গ্রুপের যে চেয়ারম্যান, যে বীর মুক্তিযোদ্ধা, যে আমাদের সত্য অধিকারী, যে আমাদের নুরুল ইসলাম বাবু সাহেব, যে আদর্শ, যেই সাদাকে সাদা বলে গেছে, কালোকে কালো বলে গেছে, যেগুলো টিকে রাখার জন্য যেগুলো করা দরকার আমাদের প্রত্যেকে সেগুলো মনে রাখছে এবং করে যাচ্ছে। 2020 সালের 14 জুন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হন নুরুল ইসলাম। ওই দিনেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। পরে 13 জুলাই না ফেরার দেশে পাড়ি জমান সংগ্রামী এই মানুষ।